পুরানো ওয়াক্তের কথা হল যে এক গায়ে অকরম খান নামের এক সঙ্গীত তাজ থাকত। অকরম খানের প্রথম বউয়ের ইন্তিকাল হয়ে গিয়েছিল এবং তাদের পেছনে দুটি মাসুম মেয়ে ছেড়ে গিয়েছিল। হালাতের মজবুরি অকরম খানকে দ্বিতীয় বিয়ে করতে বাধ্য করল এবং তিনি তার দুটি মেয়েকে সৎ মায়ের নিগরানিতে ছেড়ে তিজারতের খাতির শহরের দিকে রওনা হলেন। আজ ৩ বছর পর অকরম খান তার গায়ে ফিরে আসছিলেন। ঘরের ভেতর সৎমা দুটি শিশুকে তার সামনে ডেকে কড়া মনে বলল, শোনো, তোমরা দুজন কান খুলে আমার কথা শোনো। আজ তোমাদের আব্বাজান ঘরে তাশরিফ নিয়ে আসছেন এবং তার আসার আগে আগে ঘরের সব কাজ সম্পূর্ণ হয়ে যাওয়া উচিত। বুঝলে কথা? যদি কোনো কাজ অসম্পূর্ণ থাকে না, তাহলে দেখো, পরে আমার কাছে অভিযোগ করো না। জানো না আমার স্বভাব, যখন আমাকে রাগ আসে তখন কারও কথা শুনি না। দুটি বোন ভয় পেয়ে মাথা নিচু করল। বড় মেয়ে সাহস করে বলল, জি, ঠিক আছে, আমরা দুজন মিলে সব কাজ শেষ করে দেব। শুধু একটি অনুরোধ আছে, আজ আমাদের মারবেন না এবং খাবারও কিছু দিন। কাল থেকে আমরা দুজন শুধু শুকনো রুটি খেয়েছি। সৎ মা চোখ তির্যক করে বলল, আজ সন্ধ্যায় পেয়ে যাবে খাবার, কিন্তু মনে রেখো এই সব কথা তোমাদের আব্বাজানকে বলবে না, না হলে একদিনও এই ঘরে থাকতে দেব না। ভালো করে জানো, তোমরা দুজন আমাকে এতক্ষণে বাইরে থেকে টাঙির আওয়াজ এলো। সৎমা তৎক্ষণাৎ বাইরে ছুটল। অকরম খান ৩ বছর পর ঘরে ফিরে এসেছিলেন। আরে কেমন আছো তুমি, এবং আমার মেয়েরা কেমন আছে? দেখা যাচ্ছে না? সৎমা মুখ বানিয়ে বলল, তবা আছে জি, আসতেই তোমার মেয়েদের স্মরণ হলো তোমার। আমার তো একটুও চিন্তা হয়নি তোমার। আমি তো দিনরাত ঘরের কাজ করে এই ঘরের নওকরানি হয়ে গিয়েছি। একটি স্বামী ছিল এই ঘরে আমার, সেও আসতেই তার মেয়েদের খবর জিজ্ঞাসা করতে লাগলো আমার কাছে। আমার তো খারাপ হয়ে গিয়েছে। তোমার মেয়েরা কি হবে? একদম ঠিকঠাক আছে। অকরম খান সান্ত্বনা দিয়ে বলল, আরে না না, এমন কথা কেন ভাবছ? ঘরে সেগুলোও আছে তো, তাদের সম্পর্কে জিজ্ঞাসা করা তো উচিত নয় কি? হ্যাঁ, সব জানি। ভালো থাকো। তোমার মেয়েরা তো সারাদিন খেলতে বেরিয়ে যায় এবং জিহ্বা তো, তওবা তওবা, তোমার বড় মেয়ে তো আমাকে কথা পর্যন্ত বলতে দেয় না। তওবা তওবা, এত লম্বা জিহ্বা তার, এবং এত অসভ্য, কি বলবো। এটা শুনে অকরম খানের কপালে বলি রেখা পড়ল। কি বললে তুমি? আমার মেয়েরা অসভ্য হচ্ছে? কোথা থেকে শিখল এটা? সব কি এত মাথায় চড়ালো? ঘরে কি চলছে? আজই জিজ্ঞাসা করব আমি তাদের। যা উত্তর দিতে হবে দিয়ে যাবে। আমি এমন চালচলন সহ্য করব না। হ্যাঁ জি, তুমি নিজে জিজ্ঞাসা করো তাদের। আমি তো কিছু জিজ্ঞাসা করি, মিথ্যা বলে দেয়। না জানি মিথ্যা বলার অভ্যেস কোথা থেকে লেগেছে তাদের। এবং আর কি লুকাবো তোমার কাছে? ঘর থেকে চুরিও করতে লাগলো। অকরম খানের পা থেমে গেল। কি? চুরি? এটা আমি কি শুনছি? তুমি আমার মেয়েদের লালন পালন করনি? আমি তো তাদের তোমার কাছে ছেড়ে গিয়েছিলাম। আরে জি, কোন কথা করছো তুমি? ওরা তো আমাকে মা মনে করে না। কিছু জিজ্ঞাসা করো যে কোথায় যাচ্ছ তোমরা দুজন, তো উত্তর পর্যন্ত দেয় না। এবং তুমি দেখো, যখন তুমি তাদের সব হরকতের সম্পর্কে জিজ্ঞাসা করবে, তো দেখো, আমাকেই মিথ্যাবাদী বলবে এবং ঘরভরা কথা থেকে আমারই মুখ কালো হয়ে যাবে। এবং যখন আমি তাদের মারতে বা ডাঁটতে, এই সব ভুল কাজ ছাড়তে বলি, তো গায়ের লোক বলে যে সৎমা তাদের উপর অত্যাচার করে। এখন তুমি নিজে বলো, আমি করব তো কি করব? অকলম খান রাগ করে হাত নাড়ল। বস বস, তোমাকে এখন কিছু করার দরকার নেই। এখন যা করতে হবে আমি নিজেই করব। আসুক তাদের। ওদিকে দুটি বোন জঙ্গলে তাদের গাইকে চড়াচ্ছিল। তখন বড় বোন ছোট বোনকে বলল, সাফিয়া, অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমাদের ঘরে যাওয়া উচিত। আব্বাজানও পৌঁছে গিয়েছেন। আমি ঘাসও কেটে নিয়েছি। আম্মিকে বলেও ছিলাম যে আজ গাইকে চড়াতে আমাদের জঙ্গলে পাঠাবেন না, কিন্তু সে কখন শোনে? আমাদের ছোট বোন সাফিয়া চিন্তিত স্বরে জিজ্ঞাসা করল, দিদি, কি আমাদের আব্বাজানও আমাদের সাথে এমনই ব্যবহার করবেন যেমন আমাদের সৎ আম্মি করে? আরে না না পাগল, এমন কেন ভাবছ? আমাদের আম্মি তো সৎ, কিন্তু আমাদের আব্বাজান তো আমাদের নিজের আব্বাজান। এমন ভেবো না। হ্যাঁ দিদি, এই কথা তো আছে, কিন্তু আমি শুনেছি যে যদি আম্মি মারা যায় এবং আব্বাজান দ্বিতীয় বিয়ে করে সৎ আম্মি ঘরে নিয়ে আসে, তো মনে করো যে আব্বাজানও সৎ হয়ে গেলেন। না না, আমাদের সাথে এমন হবে না। বিশ্বাস করো, আজ আমাদের আব্বাজান আমাদের দেখে খুব খুশি হবেন। তুমি দেখো, কিন্তু সত্য যে এটা ছিল যে ছোট বোন সাফিয়া বড় বোনের চেয়ে বেশি বুদ্ধিমান এবং চতুর ছিল। দুজন তাদের গায়ে নিয়ে এখন ঘরের দিকে রওনা হলো। ঘরে অকরম খান অস্থিরভাবে পায়চারি করছিলেন। আসুক, দুজনকে আমি নিজে গিয়ে তাদের কান টেনে নিয়ে আসব। কোথায় মুখ কালো করে ঘুরছে? সে দুজন এখনো পর্যন্ত ঘরে পৌঁছনি, হদ হয়ে গিয়েছে। একদম আসুক, আজ আমি এক এক কথা সাফ করে দেব।
আজ আমার শেষ সিদ্ধান্ত। এখন বাস, এই তামাশা বা অবহেলা এই ঘরে একটুও চলবে না। একদম না। এতক্ষণে দুটি বোন গায়ে নিয়ে ঘরে পৌঁছল। অকরম খান তাদের দেখেই রাগ করে জিজ্ঞাসা করল, কোথায় ছিলে তোমরা দুজন? ৩ বছর পর আমি আজ এই ঘরে পা রাখছি এবং এখানে এসে দেখছি যে তোমরা দুজন ঘরে আছো না। এই শিক্ষা শিখে রেখেছ? বাপ ফিরেছে এবং তোমাদের খবর পর্যন্ত নেই। আজ তো হদ হয়ে গিয়েছে। এখন আসতেই তোমাদের সব হরকতের হিসাব নিতে হবে। বড় মেয়ে সাফিয়া ভয়ে ভয়ে বলল, আব্বাজান, আমরা তো আম্মির বলাই গাইকে চড়াতে জঙ্গলে গিয়েছিলাম। না হলে আমরা কখনো ঘর থেকে বাইরে যাই না। তাহলে আম্মি তোমাকে এই কথা কেন বলেনি? সৎ মা তৎক্ষণাৎ বলল, তবা তবা, কত মিথ্যাবাদী এই মেয়েরা। আমি তোমাকে আগেই বলে দিয়েছিলাম যে ঘরের কাছে এত ঘাস আছে এবং এরা বিনা কারণে গাই নিয়ে জঙ্গলে চলে গিয়েছে। আজকাল তো আমি প্রতিদিন নিজেই গাইকে চড়াতে যাই, কিন্তু আজ তোমাকে দেখানোর জন্য এরা গায়ে নিয়ে জঙ্গলে চলে গিয়েছে। আব্বাজান, আম্মি মিথ্যা বলছে, ছোট মেয়ে সাফিয়া অনুরোধ করে বলল। আম্মি, আপনি এমন কেন বলছেন? আব্বাজানকে সত্য বলে দিন না। আমরা তো আজ পর্যন্ত কখনো আম্মির অনুমতি ছাড়া ঘর থেকে বাইরে পা পর্যন্ত রাখিনি। তাহলে আপনি এমন কেন বলছেন? অকরম খান কড়া করে হাত তুলে বলল, বসো, বসো, চুপ হয়ে যাও তোমরা সব। এখন যা সিদ্ধান্ত নিতে হবে আমি নিজেই করব। তোমরা দুজন এখন তোমাদের ঘরে চলে যাও এবং সকালে প্রস্তুত থেকো। আমি আমার মেয়েদের ঘুরাতে নিয়ে যাব এবং কাল আমরা তোমাদের ফুপুর ঘরে যাব। এটা শুনে দুটি বোনের চোখ চকচক করে উঠল। কি সত্যি আব্বাজান, আপনি কত ভালো! আয়শা এবং সাফিয়া খুব খুশি হয়ে গেল এবং সকালের অপেক্ষা করতে লাগল। এদিকে সৎমা চিন্তায় বসে নিজে থেকেই ভাবতে লাগল, মনে হচ্ছে আমার স্বামীকে আমার উপর সন্দেহ হয়েছে। সকালে ওঠার আগে কিছু তো ভাবতে হবে। তাকে ভয় ছিল যে তার স্বামী এখন তার কথায় বিশ্বাস করছে না। এই চিন্তায় সে সারা রাত ঘুমায়নি। সকাল হতেই দুটি বোন প্রস্তুত হয়ে তাদের পিতার কাছে চলে গেল এবং অন্যদিকে সারা রাত না ঘুমাতে পারার কারণে সৎমায়ের চোখ লেগে গেল এবং তাকে খবর পর্যন্ত হলো না যে তার স্বামী তার মেয়েদের নিয়ে কখন ঘর থেকে বেরিয়ে গেল। আব্বাজান, আমরা দুজন প্রস্তুত ফুপুর ঘরে যাওয়ার জন্য। আম্মিকে বলে দিন। না, তোমাদের আম্মি ঘুমাচ্ছে, তাদের এখন জাগানো উচিত নয়। চলো, আমি তোমাদের জন্য শহর থেকে কিছু কাপড় এনেছিলাম, সেটাও সাথে নিয়ে যাই। এত বলে অকরম খান তার মেয়েদের নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। না জানি তার হৃদয়ে কি চলছে। চলতে চলতে তারা ঘর থেকে অনেক দূর চলে এলো। জঙ্গলের পথে আয়েশা ঘাবড়ে জিজ্ঞাসা করল, আব্বাজান, আমরা কোথায় যাচ্ছি? এদিকে তো ফুপুর ঘরও নেই। আমরা অনেক দূর চলে এসেছি, আমাকে ভয় লাগছে। অকরম খান বলল, আরে পাগল, যখন তোমার বাপ তোমার সাথে আছে তো ভয়ের কি কথা? তোমরা দুজন থামো। তিনি চারপাশে নজর দৌড়ালেন এবং বলল, দেখো এখানে বেরের কত ঝোপ আছে এবং বের কত বেশি লেগেছে। ঝোপে দেখো, আমার মেয়েরা, আমি খুব ক্লান্ত। আমি এখানে বসছি। তোমরা দুজন আমার জন্য বের বেছে নিয়ে এসো। যতক্ষণ আমি নিজে না ডাকি, তোমরা বের বাঁচতে থাকো। সাফিয়া ভয়ে বলল, কিন্তু আব্বাজান, সন্দেহ হতে চলেছে। যদি আমরা এখানে একটু বেশি থাকি তো রাত হয়ে যাবে এবং আমরা জঙ্গলে হারিয়ে যাব। আরে না না, আমরা শুধু পৌঁছতে চলেছি। একটু সময় আর লাগবে। তোমরা দুজন যাও, বেছে নিয়ে এসো। আমি এই গাছের নিচে বসে তোমাদের অপেক্ষা করছি। যখন আমি তোমাদের ডাকব তখন কাছে চলে এসো। তাদের পিতার কথা মেনে দুটি মেয়ে বের বাঁচতে বাঁচতে এগিয়ে গেল। সাফিয়াকে একটু সন্দেহ তো হচ্ছিল, কিন্তু তবু আব্বাজানের বলায় সে চুপ রইল। এদিকে মেয়েদের যেতেই তাদের পিতা হাতে ধরা কাঠ মাটিতে গেড়ে দিলেন এবং তার টুপি খুলে সেটাতে রাখলেন। তারপর তিনি চারদিকে দেখতে লাগলেন। তখন তার নজর একটি বানরের উপর পড়ল। আরে আরে, এ তো বড় জোরদার উপায়। এখন এই বানর আমার কাজ করবে, কিন্তু একে একটু লোভ দিতে হবে। হ্যাঁ, কলা, বানরের পছন্দের খাবার। অকরম খান তার টুপিতে বানরকে বসালেন, তাকে কলা দিয়ে নিজে ঘরের দিকে চলে গেলেন। বানর কলা খেয়ে আওয়াজ দিতে থাকল, বেছে নাও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। বেছে নাও মেয়েরা, বাপ দাঁড়িয়ে আছে। আয়েশা বলল, দেখতো সাফিয়া, আব্বাজানের আওয়াজ আসছে। তিনি আমাদের আরও বের বাঁচতে বলছেন। চলো, যতক্ষণ আব্বাজান বলছেন আমরা বাঁচতে থাকি। দুটি বোন অনেকক্ষণ পর্যন্ত বের বাঁচতে থাকল এবং এদিকে বানরও আওয়াজ দিতে থাকল। যখন বানর শেষ কলা খেয়ে নিল তো একটি কলা নিচে পড়ে গেল এবং বানর একদম চুপ হয়ে গেল। এখন মেয়েরা লক্ষ্য করল যে আব্বাজানের আওয়াজ আসা বন্ধ হয়ে গিয়েছে। শোনো সাফিয়া, আব্বাজানের আওয়াজ আসছে না। মনে হচ্ছে তিনি আমাদের ফিরে ডাকতে চান। চলো, এখন তাদের কাছে যাই। অনেক দেরি হয়ে গিয়েছে। হ্যাঁ, এখন তো রাত হতে চলেছে। চলো ফিরে যাই। দুটি বোন দৌড়ে সেই জায়গায় পৌঁছল যেখানে গাছের নিচে তাদের পিতা বসে থাকা উচিত ছিল।
কিন্তু সেখানে গিয়ে তারা তাদের পিতার জায়গায় একটি বানরকে বসে দেখল। বানরকে সঙ্গীত বলতে দেখে তারা সব ব্যাপার বুঝে গেল। সোফিয়ার চোখে জল এলো। আয়েশা আপা, আপনি সত্য বলেছিলেন। আব্বাজান আমাদের এতদূর জঙ্গলে শুধু ছেড়ে দেওয়ার জন্য এনেছিলেন এবং আমাদের ছেড়ে চলে গেলেন। এখন আমরা এই জঙ্গলে কি করব? কোথায় যাব? আয়েশা সাহস বেঁধে করল, সোফিয়া, আমাকে আগে থেকেই সন্দেহ ছিল, কিন্তু এখন কাঁদলে কিছু হবে না। কেঁদে আমরা এই জঙ্গল থেকে বাইরে যেতে পারব না। এখন আমাদের সাহায্য নিজেকে করতে হবে। চলো, আজ রাত কাটানোর জন্য কোনো আশ্রয় খুঁজি। কোনো রাজপুত্র এখন আমাদের প্রাসাদে নিয়ে যাবে না। চলতে চলতে দুটি বোন একটি কুড়িয়াঘরের কাছে পৌঁছল। কুড়িয়া দেখে দুজন অবাক হয়ে গেল। আরে সোফিয়া, এখানে তো চুলোও আছে। মনে হচ্ছে এখানে কেউ থাকে। ভেতরে গিয়ে দেখি নেব, কি বলো? সোফিয়া ভয়ে বলল, এমনই ভেতরে যাওয়া ঠিক নয়। কোথাও অন্য কোনো বিপদে না পড়ে যাই। আমাকে খুব ভয় লাগছে। আয়েশা বলল, কিন্তু কি, আমরা এই ঘন জঙ্গলে সারা রাত বাইরে কাটাবো? আমাকেও ভয় লাগছে। চলো ভেতরে গিয়ে দেখি নেব। হয়তো থাকার জন্য কোনো ছোট ছাদ পাব। কি জানি আমাদের জন্য কোনো পথও বেরিয়ে আসে। যদি আমাদের থাকার জন্য কিছু না পাই, তো এই জঙ্গলের ভয়ঙ্কর প্রাণী আমাদের ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। সোফিয়া সাহস করে বলল, আপনি ঠিক বলছেন আপা। ভয় তো খুব লাগছে, কিন্তু একটু ঝুঁকি তো নিতেই হবে। না হলে আমরা সারা রাত এই অন্ধকার জঙ্গলে ঘুরতে থাকব। চলো আপা, সাহস করে ভেতরে গিয়ে দেখে নেব। হয়তো ভেতরে আমাদের কোনো সাহায্য পাব। এ তো বলে দুটি বোন সাহস জুটিয়ে কুড়িয়াঘরের ভেতরে চলে গেল। সেখানে পৌঁছে তারা দেখল যে কুড়িয়াঘরের ভেতরে কেউ নেই। এটা দেখে দুজনকে একটু স্বস্তি মিলল এবং তারা সেখানেই রাত কুড়িয়াঘরে কাটিয়ে দিল এবং সকাল হবার অপেক্ষা করতে লাগল। এমনই সময় কেটে গেল। দুটি বোন জঙ্গল থেকে ফল ছিঁড়ত, সেই ফলগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত এবং যা কিছু উপার্জন হতো সেটা দিয়ে তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিত। রাত হলেই তারা তাদের কুড়িয়া ঘরে ফিরে আসত। তাদের জীবন এমনই চলতে থাকল এবং দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এখন দুটি বোন যুবতী হয়ে উঠেছে এবং এত সুন্দর হয়ে গিয়েছে যে যে কেউ তাদের দেখে শুধু দেখতেই থাকত। একদিন সোফিয়া বলল, আপা, আজ আমি জঙ্গলে একটু দূরে যাচ্ছি, কিছু তাজা ফল নিয়ে আসব, যাতে বাজারে ভালো দাম পাওয়া যায়। আমার আসা পর্যন্ত আপনি খাবার বানিয়ে রাখো, ঠিক আছে না? আয়শা বলল, কিন্তু তাহলে সোফিয়া, আমাকেও আজ বাজারে যেতে হবে এবং ফিরতে সময় ঘরের রসদও নিতে হবে। আমি কালই কিছু ফল ছিঁড়ে নিয়েছিলাম। যদি আজ বাজার না যাই তো সেগুলো খারাপ হয়ে যাবে। আজ বাজার যাওয়া খুব জরুরি। এটা শুনে সোফিয়ার চোখে চিন্তা এলো। আপা, আমি কখনো কখনো একটা কথা ভাবি, আমার জন্য তো আপনার ছাড়া কেউ নেই। যখন আমি ঘরে আসি এবং আপনি এখানে না থাকেন, তো আমাকে খুব ভয় লাগতে শুরু করে। আমি চারদিকে আপনাকে খুঁজতে থাকি। আমি আপনাকে হারাতে খুব ভয় পাই। আয়েশা স্নেহ করে বলল, আরে পাগলি, এমন কেন ভাবো? আমারও তো তোমার ছাড়া কেউ নেই। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো তো? এবং যদি কখনো আমাকে কোথাও দূরে যেতে হয়, তো আমি তোমাকে বলেই যাব যে এটা আমার তোমার সাথে প্রতিশ্রুতি। তারপর আয়েশা কিছু ভেবে বলল, এবং যদি কখনো এমন হয় যে আমি বলে চলে গেলাম, যদিও এমন কখনো হবে না, কিন্তু তবু তো আমি তোমার জন্য কোনো নিশানি ছেড়ে যাব, এমন নিশানি যা আমাকে তোমার কাছে পৌঁছাতে পারে। সোফিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করল, কেমন নিশানি আপা? আয়েশা হাসল, এই সম্পর্কে পরে কখনো কথা বলবো। এখন আমাকে অনেক দেরি হচ্ছে, আমি বাজারে যাচ্ছি। তুমি কালের জন্য ফল ছিঁড়ে নিয়ে এসো। এত বলে আয়েশা বাজারের দিকে রওয়ানা হল এবং সোফিয়া ঘরের কাজকর্মে লেগে গেল। আয়েশা এত সুন্দর ছিল যে যখনই সে বাজারে যেত, তো পথে একটি চাদর দিয়ে তার মুখ ঢেকে নিত, যাতে তার উপর কারো খারাপ নজর না পড়ে। সংযোগবশত সেই রিয়াসতের বাদশাহ সেই দিন জঙ্গলে শিকারের জন্য বেরিয়েছিলেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাদশাহ জঙ্গলে ঘুরতে থাকলেন। তখন হঠাৎ তার নজর একটি খরগোশের ওপর পড়ল। ফজির সাহেব সকাল থেকে শিকারের জন্য বেরিয়েছেন। ক্ষুধায় তো প্রাণ বেরিয়ে যাচ্ছে। এই শিকার হাত থেকে না যাওয়া উচিত। আমি তোমাকে বলছি, জি জি হুজুর, নিশ্চিন্ত থাকো। আমি আজ এই খরগোশের শিকার করে ছাড়ব, তুমি শুধু দেখতে থাকো। এত বলে অজির তীর ছোড়া শুরু করল। একবার, দুবার, অনেকবার চেষ্টা করল। অবশেষে একটি তীর গিয়ে খরগোশকে লাগল। বাহ হুজির সাহেব, বাহ! আপনি তো অসাধারণ করলেন। অবশেষে আপনি এই খরগোশের শিকার করলেন। এখন তাড়াতাড়ি যান, এটাকে তুলে নিয়ে আসুন এবং এটাকে রান্না করার ব্যবস্থা করুন।
যত তাড়াতাড়ি সম্ভব আমি এখানে এই গাছের নিচে আপনার অপেক্ষা করছি। জি জি হুজুর, যেমন হুকুম, আমি এখনই এটাকে রান্না করার ব্যবস্থা করছি। অজির না ডান দিক দেখল না বাম দিক, খরগোশ তুলে জঙ্গলে আগুনের খোঁজে ঘুরতে লাগল। আরে হুজুরও না, এই জঙ্গলে আগুন কোথা থেকে পাবো? কোথা থেকে রান্না করব আমি এই খরগোশকে? এ তো অসম্ভব। তখন অজিরের নজর একটি কুড়িয়া ঘরের উপর পড়ল, যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে। আর এই জঙ্গলের মাঝে এই কুড়িয়া ঘর, এবং এত সুন্দর মেয়ে খাবার রান্না করছে। চলো খরগোশকে এখানে রান্না করে নি। কিন্তু এ জঙ্গলে একা কি করছে? কি এখানে থাকে? চলো এর কাছেই জিজ্ঞাসা করি। সোফিয়া দ্রুত ঘুরে বলল, আপনি কে? এখানে কি করছেন? এবং আমাকে চুপচাপ কেন দেখছিলেন? সামনে অগ্রসর হবেন না, না হলে আমি আপনার টুকরো করে দেব। এবং এটা কোনো সতর্কবাণী নয়, মনে রাখবেন। দেখুন, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি এখানে আপনাকে ক্ষতি পৌঁছাতে আসিনি। আসলে কথা এটা যে আমি একটি খরগোশ শিকার করেছি এবং তাকে রান্না করার জন্য আমাকে আগুন চাইছিল। এজন্য এখানে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করুন এবং রান্না করে তাড়াতাড়ি এখান থেকে চলে যান। সোফিয়া এত সুন্দর ছিল যে যখন অজির খরগোশ চুলায় চড়াল, তো তার মনোযোগ খরগোশে নয়, সোফিয়ার সৌন্দর্যে আটকে গেল। এত আটকে গেল যে খরগোশ ধীরে ধীরে জ্বলে কয়লা হয়ে গেল এবং অজিরকে খবর পর্যন্ত হল না। সোফিয়া রাগ করে বলল, দেখুন, এ তো পুরো জ্বলে গিয়েছে। আপনার মনোযোগ কোথায়? এখন এই জ্বলা খরগোশ তুলুন এবং এখান থেকে চলে যান। ফুজির ঘাবড়ে গেল। হায়, এটা কি হয়ে গেল? বাদশাহ সালামত তো আজ আমাকে মেরে ফেলবেন। দেখুন, এখান থেকে চলে যান। আপনি ইচ্ছে করে আপনার খরগোশ জ্বালিয়েছেন, যাতে আমি আপনাকে খাবার কিছু দিয়ে দিই এবং এখানে থাকতে বলি। কিন্তু এমন হবে না। আপনি এখান থেকে যান, না হলে আমি আমার কুড়াল নিয়ে আসব। এই সব দেখে অজির বাদশাহের ভয়ে কাঁপতে লাগল। ওদিকে বাদশাহ সালামত গাছের নিচে খরগোশের অপেক্ষা করছিলেন। তাদের খুব ক্ষুধা লেগেছে। ফজির সাহেব, আপনি একটি খরগোশ রান্না করতে গিয়েছিলেন নাকি 10টা রান্না করে নিয়ে আসছেন? এত দেরি কেন করলেন আপনি? আমাকে খুব ক্ষুধা লেগেছে। এখন বলুন, খরগোশ কোথায়? অজির হাঁটুতে বসে বলল, হুজুর, আমাকে মাফ করে দিন। এটা আমার ভুল নয়। জেনে অজানে হয়ে গিয়েছে। সে এত সুন্দর ছিল যে আমি তাদের দেখে দুনিয়া ভুলে গিয়েছিলাম। কে এত সুন্দর ছিল? কার কথা করছো? আমাকে স্পষ্ট করে বলো। এবং খরগোশ কোথায়? হুজুর, সে এখানে জঙ্গলে একটি কুড়িয়া ঘরে থাকে। আপনি তাদের দেখে খরগোশ কি সব কিছু ভুলে যাবেন। চলুন হুজুর, আমি আপনাকে তারই কুড়িয়া ঘরে নিয়ে যাই। আপনি নিজে দেখে বুঝে যাবেন যে আমি দুনিয়া কেন ভুলে বসেছিলাম। আচ্ছা, তো এমন কথা। আমাদের মলকারা এই পুরো আলমের সবচেয়ে সুন্দর মলকা। এবং তুমি বলছো যে তুমি এমন একটি সুন্দর মেয়ে দেখেছ যাকে দেখে তুমি সবকিছু ভুলে গেলে। চলো, আমিও চলতে চলতে দেখি যে কেমন সৌন্দর্য যা তোমার হুঁশ উড়িয়ে দিয়েছে। এখন বাদশা এবং উজির দুজন সেই কুড়িয়া ঘরের দিকে অগ্রসর হল। আয়েশা সেখানে বসে খাবার রান্না করছিল। যেই বাদশাহের নজর আয়েশার উপর পড়ল, তিনি তার হুঁশ হারিয়ে ফেললেন। তিনি তার পুরো জীবনে এমন সৌন্দর্য কখনো দেখেননি। তখন অজির জিজ্ঞাসা করল, কেন হুজুর? আমি বলেছিলাম না, আপনি এমন সৌন্দর্য আজ পর্যন্ত দেখেননি। তো কি তৃতীয় মলকার ব্যবস্থা করা যায়? কি বলেন? না না, উজির সাহেব, নিজের মলকাকে এমন নিয়ে যাওয়া ঠিক নয়। আমরা আমাদের সুন্দর মলকাকে পালকিতে নিয়ে যাব। এখন চলো এখান থেকে। কাল আমরা আমাদের মলকাকে নিতে পালকিতে আসব। এইভাবে বাদশাহ এবং অজির দুজন সেখান থেকে চলে গেল। আয়েশাকে এটা পর্যন্ত অনুভব হয়নি যে কেউ তাকে চুপচাপ দেখছিল। পরের সকালে দুটি বোন পরস্পর কথা বলতে লাগল। আয়েশা সুফিয়াকে বলল, শোনো সুফিয়া, কাল একটি লোক এসেছিল। একটি খরগোশ তুলে পাগলের মতো ছিল। তার মনোযোগ এত ভেসে গিয়েছিল যে পুরো খরগোশই জ্বলে গিয়েছে। বেচারা সেখানে জলা খরগোশ খেয়েছে সে। আচ্ছা আপা শোনো, আমি আজ জঙ্গলে যাচ্ছি ফল ছিঁড়তে। সন্ধ্যা পর্যন্ত আসব। কুড়িয়া ঘরের দরজা ভালো করে বন্ধ রাখো, ঠিক আছে? কেউ এলেও দরজা খুলবে না। এত বলে সোফিয়া সেখান থেকে চলে গেল। সোফিয়ার যেতেই আয়েশা ঘরে একদম একা থেকে গেল। তখন আয়েশা ঘোড়ার পায়ের আওয়াজ শুনল। দেখার জন্য আয়েশা কুড়িয়া ঘর থেকে বাইরে এলো। যা সে দেখল, তাকে দেখে সে অবাক হয়ে গেল। আয়েশার বরযাত্রা তার দরজা পর্যন্ত চলে এসেছে। এটা দেখে আয়েশা সব বুঝে গেল। তখন অজির তার কাছে এসে বলল, আমি রাজগড়ের বাদশাহ আসাদ খানের অজির। আমাদের সলতনতের বাদশাহ আপনার সাথে নিকাহ করতে চান। আপনি কি এই নিকাহ কবুল করেন? এটা শুনে আয়েশাকে বিশ্বাসই হল না। যাকে তার পিতা আবর্জনা মনে করে জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন, সেই মেয়ের নিকাহ বাদশাহের সাথে হতে চলেছে। এটা ভেবে আয়েশার চোখ ভরে এলো
এবং সে বিনা সময় নষ্ট করে তৎক্ষণাৎ হ্যাঁ করে দিল। আমাকে এই নিকাহ মঞ্জুর। আমি এখন ভেতর থেকে আমার পটলি নিয়ে আসছি। আয়েশা কুড়িয়াঘরের ভেতরে গেল এবং মুঠোয় ভরে সরিষার বীজ তুলে নিল। যেমন যেমন সে পথে চলতে গেল তেমন তেমন বীজ ফেলতে থাকল। এখন আয়েশা এই কুড়িয়াঘর থেকে চলে গিয়েছে। কিছুক্ষণ পর সাফিয়া সেখানে পৌঁছল, কিন্তু যখন সে কুড়িয়াঘরে প্রবেশ করল তো সেখানে কেউ নেই। সাফিয়া সর্বত্র তার বোনকে খুঁজতে লাগল, কিন্তু আজ তার বোন সেখান থেকে চলে গিয়েছে। আরে আপা, কোথায় চলে গেলে? আমার ভয় ছিল এবং সেটাই হলো। আপা এখন কোথায়? আমাকে ছেড়ে কোথায় চলে গেলে আপা? কোথায় আছো তুমি? এইভাবে আয়েশাকে গিয়ে দুদিন কেটে গেল। প্রাসাদের চকচকে আলোয় আয়েশা তার বোনকে ভুলে গেল। যদিও দুদিন পর্যন্ত সাফিয়া তার বোনের অপেক্ষা করতে থাকল। রাতে খুব জোরে বৃষ্টি হল, কিন্তু সকাল হতেই দৃশ্য বদলে গিয়েছে। যখন সাফিয়া জাগল তো সে দেখল সরিষার গাছের একটি লম্বা লাইন তৈরি হয়েছে। এটা দেখে সে সব বুঝে গেল। তুমি আমাকে ছেড়ে যাওনি আপা, বরং আমার জন্য নিশানি ছেড়ে গিয়েছ, যাতে আমি এই ফুলের সাহায্যে তোমার কাছে পৌঁছতে পারি। হে উপরবালা, আমাকে আমার বোনের সাথে মিলিয়ে দাও। এত বলে সাফিয়া সেই ফুল থেকে তৈরি পথে চলতে লাগল। চলতে চলতে সে অনেক দূর চলে এলো। তখন সে দেখল যে এই পথ কোনো বাদশাহের প্রাসাদের দিকে যাচ্ছে। যেই সাফিয়া প্রাসাদের বাইরে পৌঁছল তার খুব স্বাগত করা হলো, কারণ আজ ফুল ফুটেছে। তাদের দেখে আয়েশা আগেই বুঝে গিয়েছিল যে তার বোন আজ অবশ্যই আসবে। আয়েশা তার বোনকে দেখেই তাকে জড়িয়ে ধরল। তারপর আয়েশা তার বোনের বিয়ে ওজিরের সাথে করিয়ে দিল, এবং এইভাবে দুটি বোন খুশি খুশি প্রাসাদে থাকতে লাগল। যে বোনদের আবর্জনা মনে করে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছিল সেই দুটি বোন এখন প্রাসাদে থাকে।